আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আমি রসায়ন বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের উপরে তৃতীয় ক্লাস নিব, রসায়ন ও শক্তি সংক্রান্ত চ্যাপ্টারের। এই অধ্যায়ের আমরা 8.2 পার্ট পর্যন্ত গত সপ্তাহে পড়িয়েছিলাম। আজকে আমরা 8.3 পার্ট থেকে আলোচনা শুরু করব। আশা করি তোমরা সবাই ক্লাসে মনোযোগী থাকবে আর তোমাদের সকলের সুস্থতাও কামনা করছি। তোমরা এই কোভিডের মধ্যে হয়তো সবাই ভালো আছো এখন, আল্লাহর রহমতে। আমার জন্য দোয়া করবে। আজকে আমরা দেখি তড়িৎ রাসায়নিক কোষ। 8.3-এর 1-এ আছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ জিনিসটা কি একটু খেয়াল করো। জ্বালানি পুড়িয়ে শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা হয়। এই তাপশক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতেও পরিণত করা যায়। আমরা যদি জ্বালানি পোড়াই তাহলে সেই জ্বালানি পোড়ায় কি করা হয়, শক্তিকে তাপশক্তিকে রাসায়নিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করা যায়। জ্বালানির ভিতরে থাকে রাসায়নিক শক্তি, যেটা আমরা দেখেছিলাম বিভিন্ন জ্বালানিতে যে রাসায়নিক শক্তি থাকে। যেমন আমরা একটা কাঠ যদি পোড়াই, কাঠের উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, অর্থাৎ সবগুলো জৈব যৌগ। এই রাসায়নিক শক্তিটাকে তাপশক্তিতে রূপান্তর করা যায়। এই তাপশক্তিকে আবার বিদ্যুৎ শক্তিতেও রূপান্তরিত করা যায়। এবার আমরা জানব কিভাবে তাপশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে এবং বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকেই বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। একটু তড়িৎ রাসায়নিক কোষ জিনিসটাকে আমরা একটু লিখে নেই সবাই। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ রাসায়নিক কোষ জিনিসটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। বা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায়। রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় তাকে রাসায়নিক কোষ বলে, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। রাসায়নিক কোষ আশা করি তোমরা সবাই সংজ্ঞাটা ভালো করে বুঝছো। একটু খেয়াল করো, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় বা রাসায়নিক বিক্রিয়া ঘটানো যায় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। ঠিক আছে, সবাই আশা করি একটু বুঝছো। আমরা তড়িৎ রাসায়নিক কোষে একই বা দুটি ভিন্ন তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড আংশিক ডুবানো থাকে। মানে তড়িৎ রাসায়নিক কোষ যখন তৈরি করা হয়, আমরা যদি কোষের চিত্র আঁকি তাহলে একটু কোষের চিত্রটা দেখো কেমন। এখানে দুটি ধাতব দণ্ড অথবা গ্রাফাইট দণ্ড একই ধরনের রাসায়নিক পদার্থের ভিতরে বা ভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ
যদি বহির্বর্তনীতে আমরা কোনো পরিবাহী তারের সাহায্যে সংযোগ দেই তাহলে তৈরি হবে তড়িৎ রাসায়নিক কোষ। যেমন ধরো একটা পাত্রের ভিতরে আমরা গ্রাফাইট দণ্ড নিতে পারি, দুটো গ্রাফাইট দণ্ড। এর পাত্রে যে তরল পদার্থ থাকবে সেই তরল পদার্থের ভিতরে আংশিক ডুবানো থাকবে, পাত্রের নিচ পর্যন্ত বা পাত্রের দেয়ালকে যাতে স্পর্শ না করে সেভাবে তৈরি করা হবে। এখন একটা দণ্ডকে অ্যানোড, অন্যটাকে ক্যাথোড হিসেবে নিয়ে যদি আমরা কোনো বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ দিয়ে বর্তনী সম্পূর্ণ করি তাহলে আমাদের ঋণাত্মক চার্জগুলো ধনাত্মক চার্জের দিকে বহন করবে এবং সেলের ভিতরেও এই পরিবর্তনটা সংঘটিত হবে, রাসায়নিক পরিবর্তন, সেটা আমরা অবজার্ভ করতে পারবো। এখানে যদি কোনো বৈদ্যুতিক ব্যাটারি লাগাই তখন বৈদ্যুতিক বাতি লাগাই তখন বৈদ্যুতিক বাতি জ্বলবে, তড়িৎ প্রবাহ অব্যাহত থাকবে। অথবা দ্বন্দ্ব দুইটিকে একটি ধাতব তার দিয়ে সরাসরি ব্যাটারির মাধ্যমে সংযোগ দেওয়া হয়। কোষের মধ্যে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড, তড়িৎদ্বার বা ইলেকট্রোড, এই যে দণ্ড দুটাকে বলা হয় তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এখন তড়িৎ রাসায়নিক কোষ আবার দুই প্রকার, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল, আরেকটি হলো গ্যালভানিক কোষ। আমরা দেখি তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেল কি? যে কোষে বাইরের কোনো উৎস থেকে তড়িৎ প্রবাহিত করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া গঠানো হয় সেই কোষকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। আর গ্যালভানিক কোষ হলো যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে সেই কোষকে গ্যালভানিক কোষ বলে। আচ্ছা, এখন আমরা দেখি বিদ্যুৎ পরিবাহী কি। যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে। যেমন ধাতব পদার্থ, ধাতু, বিভিন্ন ধরনের ধাতু, গ্রাফাইট, গলিত লবণ, লবণের দ্রবণ, অ্যাসিড এবং ক্ষারের দ্রবণ প্রভৃতি হলো বিদ্যুৎ পরিবাহীর উদাহরণ। এখন বিদ্যুৎ পরিবহন কৌশলের উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবাহীকে আবার দুইভাবে ভাগ করা যায়। একটা হলো ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটি হলো তড়িৎ বিশ্লেষ্য। ইলেকট্রনীয় পরিবাহী হলো যে সমস্ত বস্তু তড়িৎ প্রবাহ সংগঠনের জন্য ইলেকট্রনকে ব্যবহার করে তাদেরকেই বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। যেমন বিভিন্ন ধাতু, লোহা, কপার, নিকেল ইত্যাদি হলো ইলেকট্রনীয় পরিবাহী। এরপর আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য হলো ওই সমস্ত রাসায়নিক পদার্থ যা দ্রবণে গলিত বা বিগলিত অবস্থায় আয়ন পরিবহন করতে পারে, সে ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। আমরা একটু দেখি, যেসব পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটায় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত অবস্থায় থাকে, ওই আয়নের মাধ্যমে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। আয়নিক যৌগ এবং কিছু কিছু পোলার সংযোজী যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এখন তড়িৎ বিশ্লেষ্য আবার দুই প্রকার, তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং আরেকটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড এগুলো হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো যে সকল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে খুব অল্প পরিমাণে আয়নিত অবস্থায় থাকে তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলে, যেমন পানি, ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। এখন তড়িৎদ্বার বা ইলেকট্রোড কি? যে রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যে দুটি ইলেকট্রনীয় পরিবাহী অর্থাৎ ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয় তাদেরকে তড়িৎদ্বার বলে। তড়িৎ রাসায়নিক কোষে একটি তড়িৎদ্বারে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং অপর তড়িৎদ্বার থেকে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এ তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং সম্পূর্ণ কোষের মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে আমরা জানলাম যে জারণ কি এবং বিজারণ কি। এখন দেখি তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষণের কৌশল। তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক সেলে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত করা হয়। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলা হয়। যেমন
গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ যদি নেওয়া হয়, এখন এটার ভিতর দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে তোমার দুই ধরনের পদার্থ আলাদা হয়ে যাবে, সোডিয়াম এবং ক্লোরিন দুই ধরনের পদার্থে আলাদা রূপে পরিণত হবে। এখানে দুই অণু নিতে হবে, আর সোডিয়ামটা সলিড থাকবে আর ক্লোরিন গ্যাসওয়াস হয়ে উৎপন্ন হবে। কিন্তু এটা নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ বা জলীয় দ্রবণ। এখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল দেখানোর জন্য তোমাদের বইয়ে একটি চিত্র দেওয়া আছে। দেখো, একটি কাঁচ বা চীনামাটির পাত্রে গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন চলাচল করতে পারে। গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটি ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড প্রবেশ করানো হয়। এই ধাতব দণ্ড দুটির একটিকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে, অন্যটিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড ঋণাত্মক প্রান্তে যুক্ত ক্লোরাইড আয়নকে আকর্ষণ করবে। অন্যদিকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড ধনাত্মক আধানযুক্ত সোডিয়ামকে আকর্ষণ করবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। তখন অ্যানোডের জারণ বিক্রিয়াটা যেটা হবে, আমাদের এখানটাই আমরা সেভাবে যদি চিন্তা করি, এই অংশটাই, তখন আমরা ব্যাটারি বোঝানোর জন্য তড়িৎ রাসায়নিক কোষ এরকম আমরা ব্যবহার করতে পারি। এখন আমাদের যেটা অ্যানোড থাকবে সেটা হলো পজিটিভ, আর যেটা ক্যাথোড থাকবে সেটা হলো নেগেটিভ। এটা হলো ক্যাথোড, এখানে মাইনাস চিহ্নযুক্ত ক্যাথোড, আর এটা হবে অ্যানোড তড়িৎদ্বার। এখন দেখা যাবে তোমার এই ক্যাথোডের দিকে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে ক্লোরাইড আয়ন এবং সোডিয়াম আয়ন থাকে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দ্রবণের ভিতর দিয়ে গমন করতে পারবে। দেখা যাবে এই সোডিয়াম আয়নটা যাবে অ্যানোডের দিকে। সোডিয়াম আয়নটা যাবে কোথায়? অ্যানোডের দিকে, মানে সোডিয়াম আয়ন যাবে ক্যাথোডের দিকে, আর ক্লোরাইড আয়ন যাবে অ্যানোডের দিকে। ক্লোরাইড আয়নটা গমন করবে অ্যানোডের দিকে। অর্থাৎ আমরা জানি বিদ্যুতের যে কৌশল সেটা হলো বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। যেহেতু ক্যাথোড আমাদের ঋণাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আয়নটা ক্যাথোডের দিকে ধাবিত হবে, আর অ্যানোড আমাদের পজিটিভ চার্জযুক্ত, এজন্য অ্যানোডের ঋণাত্মক চার্জযুক্ত ক্লোরিন পরমাণুগুলো অ্যানোডের দিকে যেতে থাকবে। ফলে দেখা যাবে এখানে অ্যানোডের যে বিক্রিয়াটা হবে, সেই অ্যানোডের বিক্রিয়াটা হলো ক্লোরাইড আয়ন, প্রতিটি ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাসের অণুতে পরিণত হবে এবং ইলেকট্রন ত্যাগ করবে। এভাবে দুইটা ক্লোরাইড আয়ন একত্রিত হয়ে এক অণু ক্লোরিন তৈরি করবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন প্লাস ক্লোরাইড আয়ন একত্রিত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এটা হবে আমাদের অ্যানোডের বিক্রিয়া। তদ্রূপ আবার ক্যাথোডে দেখো, সোডিয়াম আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়ামে পরিণত হয়। অর্থাৎ প্রতিটি সোডিয়াম আয়ন ক্যাথোডে যে বিক্রিয়াটা হবে, সেই ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোড থেকে, গ্রহণ করার মাধ্যমে ধাতব সোডিয়ামে মুক্ত হবে। অর্থাৎ সে ক্যাথোডের গায়ে গিয়ে সোডিয়াম ধাতু হিসাবে জমতে থাকে। তাহলে ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে ক্যাটায়ন, এবং অ্যানোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হয় তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে তোমরা এটা নৈবেত্তিক আকারেও শিখবে যে ক্যাথোড দ্বারা আকর্ষিত আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন, এবং অ্যানোড দ্বারা আকর্ষিত আয়নকে বলা হয় অ্যানায়ন। এখন দেখো, লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। আমরা যে ক্লোরিন গ্যাসটা অম্লীয়, লিটমাস পেপারের সাহায্যে সেটা শনাক্ত করতে পারি। আমরা জানি লিটমাস টেস্টটা এমন একটা সহজ পরীক্ষা যার মাধ্যমে কোনো রাসায়নিক পদার্থ অম্লীয় নাকি ক্ষারকীয় নাকি নিরপেক্ষ সেটা লিটমাসের বর্ণের পরিবর্তনের মাধ্যমে তা নির্দেশ করে। ক্লোরিন গ্যাসের ভিতরে যদি আমরা লাল লিটমাস পেপার দেই, তখন দেখা যাবে লাল লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু নীল লিটমাস পেপার দিলে নীল লিটমাসটা লাল হবে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লোরিন গ্যাস যেটা উৎপন্ন হলো অ্যানোডে, সেই অ্যানোডের ক্লোরিন গ্যাসটা হবে অম্লীয়। তাহলে ক্লোরিন গ্যাস পানিযুক্ত করে
হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। এজন্য আমরা বুঝতে পারি যে ক্লোরিন গ্যাস যেহেতু অম্ল উৎপাদক, এজন্য ক্লোরিন গ্যাসটি অম্লীয়। যেহেতু ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, তাই নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়। অর্থাৎ ক্লোরিনের সাথে যে পানির বিক্রিয়াটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। ক্লোরিন প্লাস পানি বিক্রিয়া করলে তৈরি হবে এখান থেকে HCl প্লাস HOCl, অর্থাৎ এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটা হাইপোক্লোরাস অ্যাসিড। এই দুইটি অ্যাসিডে রূপান্তরিত হয়। যেহেতু ক্লোরিন অম্ল উৎপাদক গ্যাস, এই জন্য ক্লোরিন গ্যাস অম্লীয়। এই জন্য তোমার এই ক্লোরিন গ্যাসের জলীয় দ্রবণে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হাইপোক্লোরাস অ্যাসিড থাকে। এখানে যদি আমরা নীল লিটমাস পেপার দেই তখন নীল লিটমাসের বর্ণটা লাল হবে। এখন দেখো গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তো সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়, সেটা আমরা জানি। সোডিয়াম ক্লোরাইডের বিশ্লেষণটা একটু খেয়াল করো। দেখো সোডিয়াম ক্লোরাইডটা, গাঢ় সোডিয়াম ক্লোরাইডটা আমরা যদি নেই, সেটা যখন আয়নিত হবে তখন উৎপন্ন হবে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। ক্লোরাইডটা নেগেটিভ আয়ন আর সোডিয়ামটা হলো পজিটিভ আয়ন। গলিত সোডিয়াম ক্লোরাইডের মতো এখানে শুধু যে দুটি আয়নই থাকে না, এখানে পানির অণু সামান্য পরিমাণে আয়নিত হয়। অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের ভিতরে সামান্য পরিমাণ পানি থাকে, সেই পানিটা এখানে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। আর এদিকে আমরা দেখলাম সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। এখন দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় বিদ্যুৎ প্রবাহকালে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন একই সাথে ক্যাথোডের দিকে যাবে। তার কারণ ধনাত্মক আয়নগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, অর্থাৎ ক্যাথোড থেকে সে ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য দুটাই একই দিকে যাবে। আমরা জানি সোডিয়াম আয়নের চেয়ে হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তাই ক্যাথোডে হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় এবং দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ক্ষেত্রে ক্যাথোডে যাবে আমাদের যাওয়ার কথা কে? ক্যাথোডে যাওয়ার কথা আমাদের সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, এই দুটা দাবিত হওয়ার কথা ক্যাথোড কর্তৃক। কিন্তু ক্যাথোডে যাওয়ার সময় দেখা যাবে সোডিয়াম আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকার কারণে এই হাইড্রোজেন আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, অর্থাৎ হাইড্রোজেন এক্সাইটেড পরমাণুতে পরিণত হয়। দুইটা হাইড্রোজেন এক্সাইটেড এরকম পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্যাথোডে দেখা যাবে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হবে। এখানে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে। গ্যাস বোঝাতে ঊর্ধ্বমুখী তীর চিহ্ন অথবা জি লেখে ব্যবহার করা যায়। তাহলে এটা হলো বিজারণ বিক্রিয়া। ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটলো এটা হলো বিজারণ বিক্রিয়া। অ্যানোডে একই সাথে ক্লোরিন এবং হাইড্রোক্সিল আয়ন চলে যাবে, মানে এই দুইটা আয়ন হলো অ্যানোডের দিকে ধাবিত হবে, এই দুইটা আয়ন ক্যাথোডের দিকে যাবে। ক্যাথোডে এবং এটা যাবে অ্যানোডে। এখন অ্যানোডে যাওয়ার সময় কে আগে যাবে সেটা আমরা একটু দেখি। আমরা জানি হাইড্রোক্সিল আয়নের ইলেকট্রন দানের প্রবণতা ক্লোরিন আয়নের চেয়ে বেশি থাকলেও দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার চেয়ে অনেক বেশি বলে হাইড্রোক্সিল এর চেয়ে ক্লোরিন আয়ন আগে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে। একটি ক্লোরিন আয়ন অ্যানোড তড়িৎদ্বারে একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। তাহলে এখানে যেহেতু ক্লোরিন আয়নের পরিমাণটা বেশি থাকবে, ঘনত্ব বেশি থাকবে, এই জন্য অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হলো এই ক্লোরাইড আয়ন এখানে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ক্লোরিন পরমাণুতে এক্সাইটেড ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। আর দুইটা ক্লোরিন পরমাণু এক্সাইটেড পরমাণু যেটা, এরা দুইটা একত্রিত হয়ে তৈরি হবে ক্লোরিন গ্যাস। তাহলে আমরা দেখলাম ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস। তার মানে আমরা দেখলাম যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কি কি পেলাম? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় আমরা পাবো হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস, কিন্তু এখানে কোনো সোডিয়াম উৎপন্ন হবে না, অর্থাৎ আমরা ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পাবো। পাত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থেকে যায়, ফলে সোডিয়াম এবং হাইড্রোক্সিল আয়ন একত্রিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করবে।
এই জন্য দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার পাওয়া যাবে এবং সেই ক্ষারটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকে আমরা বিভিন্ন রাসায়নিক কাজে ব্যবহার করতে পারব। এভাবে কোনো দ্রবণে একের অধিক প্রকারের ক্যাটায়ন বা অ্যানায়ন উপস্থিত থাকলে ক্যাথোড কোন ক্যাটায়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে এবং অ্যানোডে কোন অ্যানায়ন আগে গিয়ে চার্জ মুক্ত হবে তা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। বিষয় এক হলো ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তোমাদের বইয়ের 185 পেজে একটা সারণী দেওয়া আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতার সারণী। এই সারণী অনুসারে যারা সারণীর উপরের দিকে আছে তারা আগে চার্জ মুক্ত হবে এবং যারা নিচের দিকে আছে তারা পরে চার্জ মুক্ত হবে, সেটা একটু খেয়াল করবে। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে একের অধিক প্রকারের ক্যাটায়ন থাকলে ক্যাটায়ন সমূহের মধ্যে কোনটি আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, কোনটি পরে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, তার উপর ভিত্তি করে ক্যাটায়ন সমূহকে একটি সারণীতে সাজানো হয়েছে। এই সারণীকে ধাতুর সক্রিয়তা সিরিজ বা ধাতুর তড়িৎ রাসায়নিক সারি বলা হয়। এই সারির যে কোনো দুটি মৌলের মধ্যে যে ধাতুটি উপরে অবস্থিত সেই ধাতুটি অধিক সক্রিয়, অর্থাৎ সেই ধাতুটি দ্রুত বিক্রিয়া করে। আবার এই সারির যে কোনো দুটি মৌলের আয়নের মধ্যে যে আয়নটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে বিজারিত হবে। যেমন সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়ন সারির নিচে অবস্থিত, কাজেই হাইড্রোজেন আয়ন আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে এবং আগে বিজারিত হবে। আবার জিঙ্ক আয়ন এবং আয়রন আয়নের মধ্যে খেয়াল করো, তোমাদের যে সারণী দেওয়া আছে জিঙ্ক এবং আয়রন, এই দুইটা আয়নের মধ্যে আয়রন তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থিত জিঙ্কের তুলনায়, কাজেই আয়রন আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে এবং আগে বিজারিত হবে। তড়িৎ বিশ্লেষণের সময় একের অধিক অ্যানায়ন থাকলে, অর্থাৎ নেগেটিভ চার্জ যদি থাকে, তোমাদের অ্যানায়নের চার্জগুলো নেগেটিভ মনে রাখতে হবে, যে অ্যানোডের আয়নসমূহের মধ্যে কোনটি আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে এবং কোনটি পরে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে তার উপর ভিত্তি করে অ্যানায়ন সমূহকে একটি সারিতে সাজানো হয়েছে। মানে ওই একই পেজে তোমরা দেখতে পাবে 185 পেজে বাম পাশে ক্যাটায়ন এবং ডান পাশে অ্যানায়নগুলোর সক্রিয়তা সিরিজটা দেওয়া আছে। এই সারণীতে অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সারণীটাকেও বলা হয় অ্যানায়নের তড়িৎ রাসায়নিক সারি। এই সারির যে কোনো দুটি মৌলের মধ্যে যে আয়নটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে বা জারিত হবে। যেমন সালফেট আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে ক্লোরিন সারির নিচে অবস্থিত, কাজেই ক্লোরিন আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে জারিত হবে। আবার ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে হাইড্রোক্সিল তড়িৎ রাসায়নিক সারির নিচে অবস্থিত, কাজেই হাইড্রোক্সিল আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করে চার্জ মুক্ত হবে, অর্থাৎ আগে জারিত হবে। তবে এটার উপরে ঘনমাত্রার প্রভাব বিদ্যমান থাকবে। দ্রবণের যেটার ঘনমাত্রা বেশি থাকবে, পরিমাণ বেশি থাকবে, সেটাই আগে কিন্তু আবার চার্জ মুক্ত হবে। এখন দেখো ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রার প্রভাব, যেটা আমরা বলতেছিলাম, দ্রবণে একের অধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকলে চার্জ মুক্ত হওয়ার প্রবণতার চেয়ে ঘনমাত্রার প্রভাব অনেক বেশি কার্যকর হয়। যেমন কক্ষ তাপমাত্রায় 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আয়নে অ্যানায়ন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1 মোলার। অন্যদিকে পানির বিয়োজনে অ্যানায়নের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁻7 মোলার, অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়ন ঘনমাত্রার চেয়ে 10⁶ গুণ বেশি। চার্জ মুক্ত হবার প্রবণতার সারিতে হাইড্রোক্সিল আয়নের অবস্থান ক্লোরাইড আয়নের নিচে হওয়ার হাইড্রোক্সিল আয়নের আগে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, কিন্তু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়ায় ক্লোরাইড আয়ন আগে চার্জ মুক্ত হবে। তড়িৎদ্বারের প্রকৃতি দেখো, তৃতীয়টা হলো তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বার তো আমরা জানি বিভিন্ন ধাতব পদার্থ কিংবা একই ধরনের গ্রাফাইট দণ্ড দিয়েও তড়িৎদ্বার তৈরি করা যায়। আমরা কোন ধরনের তড়িৎদ্বার নিয়েছি তার প্রকৃতির উপর ভিত্তি করেও চার্জগুলোর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের প্রবণতা দেখা যায়। দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎদ্বারের প্রকৃতি অনেক সময় চার্জ মুক্ত হওয়ার জন্য উপরের দুইটি নিয়মের ব্যতিক্রম ঘটায়। তোমরা দেখেছো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে দুই ধরনের ক্যাটায়ন থাকে, একটি সোডিয়াম আয়ন আর একটি হাইড্রোজেন আয়ন। যদি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হয় তবে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী হাইড্রোজেন আয়ন চার্জ মুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আর যদি পারদকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় তাহলে সোডিয়াম আয়ন আগে চার্জ মুক্ত হয়। তাহলে আমরা কোন ধরনের অ্যানোড ক্যাথোড ব্যবহার করেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আয়নগুলো মুক্ত হবে। এখন দেখো বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানিকে তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষণ কোষে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্লাটিনাম ধাতুর পাত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। পানি সামান্য পরিমাণে নিম্নরূপে আয়নিত হয়ে থাকে, অর্থাৎ পানিটা ভেঙে আমরা
আমরা দেখেছিলাম যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল যে আয়ন উৎপন্ন হয় সেই হাইড্রোক্সিল আয়নগুলো আবার ভেঙে দেখো হাইড্রোক্সিল আয়ন এখানে যদি 4টা হাইড্রোক্সিল আয়ন দিয়ে মানে পানিতে ভেঙে আমাদের যে আয়নটা দেখানো হয়েছে সেটা একটু খেয়াল করো। পানি ভেঙে যে আয়নটা দেখানো হয়েছে সেটা হলো 4টা হাইড্রোজেন আয়ন এবং 4টা হাইড্রোক্সিল আয়ন, যেটা তৈরি হয় পানি ভাঙলে। এই যে 4টা করে আয়ন দেখানো আছে পানির বিশ্লেষণে, 4 অণু পানি ভাঙলে এরকম 4টা হাইড্রোজেন আয়ন 4টা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। পানির বিয়োজন বৃদ্ধি করার জন্য পানিতে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়, তখন দেখা যাবে এর ভাঙার প্রবণতা বেশি থাকে। একটি ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোডে হাইড্রোক্সিল আয়নকে আকর্ষণ করে আর ক্যাথোড হাইড্রোজেন আয়নকে আকর্ষণ করে। তড়িৎদ্বার দুইটিতে নিম্নরূপ বিক্রিয়া ঘটে। ক্যাথোড তড়িৎদ্বারে 4টা হাইড্রোজেন আয়ন, এখানে যে আমরা দেখলাম পানির বিশ্লেষণে 4টা হাইড্রোজেন আয়ন এবং 4টা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। তার ভিতরে দেখো ক্যাথোডে কি ঘটে এবং অ্যানোডে কি ঘটে। ক্যাথোডে দেখো এই 4টা হাইড্রোজেন আয়ন ক্যাথোড থেকে 4টা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে 2 অণু হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এটা হলো ক্যাথোডের বিক্রিয়া। আবার অ্যানোডের ক্ষেত্রে যেটা ঘটে, অ্যানোড তড়িৎদ্বারে যে বিক্রিয়া ঘটে, এই ক্যাথোডে যে বিক্রিয়া ঘটলো এটা বিজারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। এবং অ্যানোড তড়িৎদ্বারে যে বিক্রিয়াটা ঘটে 4টা হাইড্রোক্সিল আয়ন সে কি করে ভেঙে গিয়ে দেখা যায় এখান থেকে 4টা ইলেকট্রন যদি ত্যাগ করে তখন সেখানে দেখো কি বিক্রিয়াটা ঘটে, পানি উৎপন্ন হবে 2 অণু এবং 2 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এটা হলো অ্যানোডের বিক্রিয়া এবং অ্যানোডে এই বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। অ্যানোডের বিক্রিয়াটাকে বলা হয় জারণ বিক্রিয়া। তোমাদের এই জারণ এবং বিজারণ কোথায় ঘটলো, কোন স্থানে জারণ ঘটে কোন স্থানে বিজারণ ঘটে সেগুলো কিন্তু খেয়াল করে পড়বে, নৈবেদ্যিকের জন্য কাজে লাগবে। অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা দেখলাম পানির তড়িৎ বিশ্লেষণে 2 ধরনের গ্যাস পাওয়া যায়, একটা হাইড্রোজেন গ্যাস আর একটা হলো অক্সিজেন গ্যাস। এখন দেখো তোমরা হয়তো ভাবছো এখানে কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড বা কয়েক দানা সোডিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হলো। তোমরা জানো যে একটি পূর্ণ বর্তনী তৈরি না হলে বিদ্যুৎ প্রবাহিত হয় না। অ্যানোড এবং ক্যাথোড বা ব্যাটারির মধ্যে ইলেকট্রন মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু তরলের মধ্য দিয়ে আয়নের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। যে কোনো তরলের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের কাজটি করে আয়ন। পানি খুবই অল্প পরিমাণে আয়নিত হয়, তার কারণ তুমি জানো পানি সামান্য পোলারিটি আছে, পানির পোলারিটি বেশি না, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার পানির ক্ষমতা খুবই কম। এই জন্য যদি সামান্য পরিমাণ কোনো আয়নিক যৌগ বা অ্যাসিড যুক্ত করে দেওয়া হয় তখন তার পোলারিটিটা বেড়ে যায়। তাই বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহীর মতো আচরণ করে, বিদ্যুৎ পরিবাহিতা বাড়াতে তাই সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখন দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণ করে আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণ আমরা এতক্ষণ যে পড়লাম কি কারণে আমরা তড়িৎ বিশ্লেষণ করব সেই ব্যবহারগুলো আমরা একটু জানি। দেখো বর্তমানে সমস্ত পৃথিবীতে শিল্প কারখানায় ব্যাপক প্রসার ঘটেছে, আর শিল্প জগতে তড়িৎ বিশ্লেষণের ভূমিকা বলে শেষ করা যাবে না। অনেক মূল্যবান যৌগের উৎপাদনে, আকরিক থেকে ধাতু নিষ্কাশনে, অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে, যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাদের ক্ষয় থেকে রক্ষা করতে, লোহার উপর মরিচা পড়া ঠেকাতে, এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় এবং তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। নিচে তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহার দেখানো হলো, যেমন ধাতু নিষ্কাশনের জন্য ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু প্রভৃতি সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। অর্থাৎ ধাতুসমূহের যে সক্রিয়তা সিরিজ দেওয়া আছে সেই সক্রিয়তা সিরিজের উপরের দিকে যে 6টি ধাতু রয়েছে সেই 6টি ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। সাধারণত এ সকল ধাতুর যৌগ তরলে বা দ্রবণে তড়িৎদের ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে ধাতু উৎপন্ন হয়। অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ধাতব সোডিয়াম পাওয়া যাবে, অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম সংকেত হলো Al2O3, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়া বলা হয় এটাকে। অ্যালুমিনিয়ামের একটি আকরিক, অ্যালুমিনিয়া বলা হয় এটাকে। অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর একটি আকরিক। এখান থেকে তোমার অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। তাহলে অ্যানোডে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন উৎপন্ন হয়। অ্যানোড থেকে অক্সিজেন আয়নগুলো
তোমার ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে অক্সিজেন গ্যাসে পরিণত হয়, আর ক্যাথোডে অ্যালুমিনিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ অক্সিজেন আয়নের ত্যাগকৃত ইলেকট্রনগুলো গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। এখন দেখো ধাতু বিশুদ্ধকরণ। আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পর প্রাপ্ত ধাতুকে যথেষ্ট পরিমাণে ভেজাল দ্রব্য মিশ্রিত থাকে। তোমরা এই বইয়ের ধাতু নিষ্কাশন চ্যাপ্টারে অর্থাৎ 10ম অধ্যায়ে সেটা আরও ভালো করে পড়বে। এ সকল ধাতুকে বিশুদ্ধ করতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অত্যন্ত কার্যকর। কপার, জিঙ্ক, লেড, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুকে বিশুদ্ধকরণের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। যে ভেজাল মিশ্রিত ধাতু থেকে ভেজাল অপসারণ করে আমরা বিশুদ্ধ ধাতু তৈরি করতে চাই, সেই ভেজাল মিশ্রিত ধাতুর দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, এবং যে ধাতুকে বিশুদ্ধ করতে চাই ওই ধাতুর একটি বিশুদ্ধ দণ্ড ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করলে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতুর দণ্ড থেকে ধাতব আয়ন দ্রবণে চলে যায়, এবং দ্রবণ থেকে ওই ধাতব আয়ন বিশুদ্ধ ধাতব দণ্ডে লেগে যায়। ফলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে, আর তড়িৎ বিশ্লেষণ চলাকালে একদিকে ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ ধাতব দণ্ড ক্ষয় হতে থাকে, অন্যদিকে বিশুদ্ধ ধাতব দণ্ড মোটা হতে থাকে। এখন দেখো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন তোমরা জানো যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় একটি অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া। এর উদ্দেশ্য হলো ধাতুর ক্ষয় রোধ করা, ধাতুর মরিচা রোধ করা, যাতে ধাতুটা বাহিরের পরিবেশের জলীয় বাষ্প এবং অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে। সেই জন্য মূলত তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং করা হয়। সাধারণত ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য নিকেল, ক্রোমিয়াম ইত্যাদি ধাতু ব্যবহার করা হয়। লোহা জলীয় বাষ্প এবং বায়ুর সংস্পর্শে এলে মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়। লোহার উপর নিকেল, ক্রোমিয়াম বা সিলভার ধাতুর প্রলেপ দেওয়া হয়, ফলে লোহা বাতাস ও জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারে না এবং মরিচাও পড়ে না। লোহার তৈরি কোনো জিনিসের উপর প্রলেপ দেওয়ার কৌশল দেখানো আছে। দেখো, লোহার তৈরি একটি জিনিস এখানে তোমাদের দেখা আছে যে এখানে সিলভার নাইট্রেট দ্রবণের ভিতরে একটি সিলভারের পাত আর একটি চামচ ক্যাথোড হিসেবে নেওয়া হয়েছে। চামচটা হলো লোহার তৈরি। এখন সিলভার নাইট্রেট দ্রবণের ভিতরে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন দেখা যাবে লোহার চামচের উপরে সিলভারের প্রলেপ পড়বে। এই যে লোহার চামচের উপরে সিলভারের প্রলেপ দেওয়া হলো, তাতে লোহার ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে, চামচটা চকচকে হবে এবং দেখা যাবে এটা মরিচারোধীও হবে। তা লোহার তৈরি কোনো জিনিস যেমন চামচের উপর সিলভারের প্রলেপ দিতে হলে সিলভার নাইট্রেট দ্রবণে একটি কাঁচপাত্রের মধ্যে নেওয়া হয়, এবং যে জিনিসের উপর প্রলেপ দিতে হবে তাকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। সিলভার ধাতুর পাত অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, এবং ব্যাটারি দ্বারা দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড হিসেবে যে সিলভার পাত ব্যবহার করা হয় সেই সিলভার পাত থেকে ধাতব সিলভার পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যায়, এবং দ্রবণের সিলভার আয়ন ক্যাথোড তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব সিলভারে পরিণত হয়ে ক্যাথোডে লেগে যায়। এতে লোহার তৈরি জিনিসের উপর সিলভারের প্রলেপ পড়ে, অর্থাৎ দ্রবণে সিলভার নাইট্রেটের প্রথম বিয়োজন ঘটবে। সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3। এই সিলভার নাইট্রেটটা দ্রবণে বিয়োজিত হয়ে তোমার সিলভার আয়নে পরিণত হবে এবং নাইট্রেট আয়নে পরিণত হবে। সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন এই দুই ধরনের আয়ন উৎপন্ন করবে। এখন দেখো, আমরা যেটা তড়িৎদ্বার হিসেবে নিয়েছিলাম সেখানে সিলভার নাইট্রেট দ্রবণ নিলাম এবং একটা ধাতব সিলভার নিয়েছিলাম। অ্যানোডের যে জারণ বিক্রিয়াটা ঘটবে সেটা হলো সিলভার আমাদের আয়ন যেটা ছিল, সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে তোমার ধাতব সিলভারে পরিণত হবে, এবং এটা কি লেগে পড়বে অ্যানোডের চামচের উপরে। কোথায় লাগবে? অ্যানোডে আমরা দিয়েছিলাম চামচ, সেই চামচের সাথে লেগে যাবে সিলভারটা। আর ক্যাথোডে দেখা যাবে তোমার নাইট্রেট আয়ন যেটা আছে, নাইট্রেট আয়ন, ক্যাথোডের যে নাইট্রেট আয়ন ছিল সে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে তোমার এখানে উৎপন্ন হবে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হবে, সিলভার ইলেকট্রন গ্রহণ করে সিলভার হবে, আর এখানে তোমার বইয়ে যেটা দেওয়া আছে সিলভারের সাথে ইলেকট্রন ত্যাগ করছে, আবার সেই ত্যাগকৃত ইলেকট্রন সিলভারে পরিণত হয়েছে। অ্যানোডে ক্যাথোডে দুই ধরনের বিক্রিয়া দেখানো হয়েছে। আসলে এখানে মূলত ইলেকট্রন যেটা এখানে ত্যাগ করেছে, আবার সিলভার যেটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে, নাইট্রেট সেই ইলেকট্রন আবার ত্যাগ করেছিল, ওই ইলেকট্রনটাই তোমার সিলভার গ্রহণ করেছে। নাইট্রেট আয়ন ইলেকট্রন ত্যাগ করে এখানে তোমার নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসে পরিণত হতে পারে।
দেখো, তড়িৎ বিশ্লেষণের উৎপাদিত পদার্থের বাণিজ্যিক ব্যবহার। বাণিজ্যিকভাবে আমরা কিভাবে এইগুলো ব্যবহার করি? যেহেতু পৃথিবী বা বিশ্ব চলতেছে বিভিন্ন উৎপন্ন দ্রব্যের প্রক্রিয়াজাত করার মাধ্যমে, দেখা যায় এই জন্য তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। বিভিন্ন সক্রিয় ধাতু নিষ্কাশন থেকে শুরু করে অনেক মূল্যবান যৌগ ও মৌলের উপাদান এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিয়ে তার ক্ষয়রোধ করা, উজ্জ্বলতা বৃদ্ধি করা সহ অনেক কিছু করতে পারি। এই যে দেখো আমার হাতে যে ঘড়িটা, এই ঘড়ির উপরে দেখা যায় একটা প্রলেপ দেওয়া আছে, যদিও এটা তোমার স্টেনলেস স্টিলের তৈরি, তার উপরে মরিচারোদি করে দেওয়া হয়েছে প্রলেপ দিয়ে। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আকরিক থেকে একটি ধাতু যেমন সোডিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি নিষ্কাশন করা যায়। এছাড়া তামা, সোনা, রূপা বিশুদ্ধ করতে এ পদ্ধতি ব্যবহার করা যায়। আধুনিক বিশ্ব এসব ধাতুর ব্যবহার অপরিসীম। আমরা জানি রূপা ও তামার বৈদ্যুতিক রোধ সবচেয়ে কম, কিন্তু রূপার দাম অনেক বেশি, তাই বৈদ্যুতিক তার তৈরিতে তামা ব্যবহার করা হয়। তোমরা কি চিন্তা করতে পারো যে সারা বিশ্বে কত বৈদ্যুতিক তার ব্যবহার হচ্ছে? অ্যালুমিনিয়াম অতি প্রয়োজনীয় ধাতু, এ ধাতু দিয়ে বিভিন্ন থালা বাসনও তৈরি করা হয়। এছাড়া অ্যালুমিনিয়াম হালকা ধাতু বলে বিমান তৈরিতেও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু যেটা ডুরালুমিন ব্যবহার করা হয়। লোহার উপর মরিচা পড়া ঠেকাতে লোহার উপর দস্তা ও অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। লোহায় স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং অল্প দামি গয়নার উপর উজ্জ্বল ধাতু যেমন ক্রোমিয়াম, নিকেল, সোনা, রূপা প্রভৃতির প্রলেপ ব্যবহার করা হয় বা প্রলেপ দেওয়া হয়। এতে গয়না অনেক উজ্জ্বল এবং মসৃণ হয়। সমুদ্রের পানির তড়িৎ বিশ্লেষণের সময় ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্পে কাঁচামাল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ব্যবহার করা হয়। তোমরা দেখে থাকবে যে বাড়িঘরের সামনে অনেকে নেম প্লেট ব্যবহার করে, একদম চকচকে সোনালি কালারের। এই যে সোনালি কালারের নেম প্লেট তৈরি করা হয়, সেটা হলো গলিত কপারের মিশ্রণ। গলিত কপারটাকে তোমার স্কেচ করে সেখানে ঢেলে দিলে যখন এটা শুকিয়ে যায়, অর্থাৎ এটা যখন কঠিন অবস্থা প্রাপ্ত হয়, তখন হালকা করে অল্প ঢালা হয়, কিন্তু এটা পুরাটা স্থান দখল করে সুন্দর একটা লেখা উৎপন্ন করে। এভাবে নেম প্লেটগুলো মূলত তোমার এরকম একটা ধাতুর সাহায্যে তৈরি করা হয়। তাহলে তোমরা 8.3 পার্ট পর্যন্ত আমাদের সম্পূর্ণটা পড়ানোর কথা ছিল, আমরা 8.3 পার্ট পর্যন্ত তোমাদের পড়ালাম। 8.4 পার্টটা আমাদের রয়েছে, এটা আগামী ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব 8.4টা। আর এই এক্সারসাইজের উপরে প্র্যাকটিক্যাল নিয়েও কিছু আলোচনা হবে। তারপর প্র্যাকটিক্যাল তোমাদের লিখে প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তবে সবাই সুস্থ থাকো। আর সরকার কর্তৃক নির্দেশিত একটা প্রজ্ঞাপন রয়েছে, তোমরা হয়তো এতক্ষণে জেনেও গেছো, যে মাদক দ্রব্য ব্যবহার এবং মাদকের ভয়াবহতা থেকে আমাদের টিকে থাকার জন্য আমরা সবসময় সচেতন থাকব। আমরা মাদক দ্রব্যকে প্রশ্রয় দিব না বা কখনো মাদক সেবনে উৎসাহী হব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।